To be with you today, right here, in a city which has just experienced a unique. আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া। মাফিয়া সরকার প্রায় 15 বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়। তবে 3 মাস পর সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার, শাসন সামনে নির্বাচিত সরকার আসবে, দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। যারা ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই আমরা করেছি, দেশ পুনর্গঠন আমরা করব, দাওয়াত ও তাবলীগের কাজ সঠিকভাবে পরিচালনার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে নিয়ে আবারও নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা আবারও কিছু বাণী দিয়েছেন ইন্ডিয়ার থেকে। এদিকে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে ওলামা একরামরা সহ বর্তমানে আলটিমেটাম দিয়েছেন সরকারকে। কিন্তু কেন হঠাৎ করে আবার ডক্টর ইউনূসের পিছনে লেগে পড়ছেন সবাই? তাহলে কি সমন্বয়করাও সরে যাচ্ছেন, নাকি সমন্বয়করা পাশে আছেন? এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান বর্তমানে একটি কথা বলেছেন, যে কথাটা অনেক গুরুত্বপূর্ণ, যে 17 বছরে শাসন করা একটি দেশ 3 মাসে কন্ট্রোল করাটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। তবে এর মাঝেও অনেক ব্যর্থতার কথা বলেছেন। চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন আমরা। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সামনে নির্বাচিত সরকার আসবে, দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। যারা ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই আমরা করেছি, দেশ পুনর্গঠন আমরা করব, দাওয়াত ও তাবলীগের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব ওলামা একরাম পালন করবে। এর বাইরে কোনো কিছু বাধা হবে না, হবে না, হবে না। এই সংসদ সাবধান হয়ে যান, বাঁচতে চাইলে, ভালো থাকতে চাইলে দাবি পূরণ করে দেন, না হয় হাসিনার মতো পলায় ভাগতে হবে, সেই দিন বলতে থাকে। পরে উলামা মাশায়েখের তৈরি ঘোষণাপত্রে থাকা 9 দফা দাবি পড়ে শোনান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মজলুম আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান
সাদ সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে। বিধায় বর্তমান সরকারের নিকট অধ্যকার মহাসম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। এ সময় প্রথম পর্বে আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং right here in a city which has just experienced a unique political upheaval barely 100 days back. It's really a great occasion for international visitors to see firsthand how a revolution takes place, how it's carried out after the revolution. This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly দীর্ঘ 17 বছরের দুঃশাসন থেকে মুক্তির পর নয়াপল্টনে বড় আয়োজনে বিএনপির শোভাযাত্রা, বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি, স্লোগানে মুখর নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল ও এর আশপাশের এলাকা। শুধু ঢাকা মহানগরী নয়, আশপাশের জেলা থেকেও র্যালিতে যোগ দিতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এর মাধ্যমে দলটি জানান দিতে চায় নিজেদের সক্ষমতা। র্যালির আগে সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা, যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলেন, এবারের শোভাযাত্রা হবে দেশের ইতিহাসে স্মরণীয়, যেখান থেকে বার্তা দেওয়া হবে অন্তর্বর্তী সরকারকে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার বাস্তবায়িত হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। আগামীতে যদি কোনো অপশক্তি এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করব। নেতারা জানান, দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়েছে, তা অনুধাবন করতে হবে সরকারকে। সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তার নির্বাচিত সরকারকে জয়যুক্ত করবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই জাতির মধ্যে আরেকটা ঐক্য এবং ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে, যে ঐক্যের মধ্য দিয়ে এই জাতি আবার নতুন একটা জাগরণ, আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে পারি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির এই র্যালি কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, কারণ বাজার, ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি এবং বর্তমানে কওমি মাদ্রাসার যারা হুজুর সাহেবরা আছেন এবং বর্তমানে তাবলিগ জামাতের যারা আছেন, তারা সবাই একটি নির্দেশনা নিয়েছেন, যা বাংলাদেশের সবচেয়ে বড় যে আপনারা হজ সমতুল্য আমরা বলে থাকি, সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা। এই ইজতেমাকে কেন্দ্র করে যদি সরকার কোনো নির্দেশনা দেয়, তাহলে এর বিপরীত কি হতে পারে, এমন হুঙ্কার দিয়েছেন হুজুরের যে সমস্ত বড় বড় নেতারা আছেন। এদিকে বিএনপির অনেকেই বড় বড় কর্মীরা এসে সেখানে মিছিল করেছেন ঢাকা শহরে। কিন্তু কেন হঠাৎ করে চিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের? তাহলে কি ডক্টর ইউনূসকে আবারও ব্যর্থতার প্রমাণ দিতে হবে, নাকি ডক্টর ইউনূস এই দেশটিকে সুন্দর একটি ভালো রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে? চলুন আমরা। তৈরি করা যে জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, তবে 3 মাস পর সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় ওনাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। আমি এর আগেও বারবার বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা, সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে।
জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বহু মানুষ, বহু ছাত্র, বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই, বা থাকলেও কত নম্বরে ছিল। এরপরেও দেখেন আরেকটি বিষয়, যে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপটি, যে পদক্ষেপ যেটা নিয়ে প্রতিটা মানুষ, সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ, প্রত্যেকটি পরিবার যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এটার যে উঠানামা যেভাবে করছে, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। গণতন্ত্রকে আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায়, তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে, গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায়, তাদেরকে, যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে। মাঠে নেমে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন। মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে উপদেষ্টা বানানো হয়েছে। ভালো মানুষ ডক্টর ইউনূসকে পাশ কাটিয়ে অনেক কিছুই করার চেষ্টা করছে স্বার্থান্বেষী গোষ্ঠী। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জুলাই বিপ্লব কি হাতছাড়া হয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ইলিয়াস হুসাইন বলছেন, এখন যা কিছু হচ্ছে সবই বাংলাদেশের বিপক্ষে ও ভারতের পক্ষে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হয়ে গেছে। এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে। তবে আপনাদেরকে এই যুদ্ধে, যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমার মনে হয় রক্ষা করার সেই কঠিন যুদ্ধটাতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিক্ষুব্ধরা বলছেন, সরকার দায়িত্ব নেয়ার পর কার্যত কোনো অগ্রগতিই হয়নি। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অগ্রগতি নেই, মানুষ খেতে পারছে না, সিন্ডিকেটের দৌরাত্ম্য। এ অবস্থায় একজন আওয়ামী লীগারকে বানানো হয়েছে বাণিজ্য উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত নিরীহ সৈনিকেরা এখনও কারাগারে। হাসিনার আমলে সাজাপ্রাপ্ত আলেমরাও কারাগারে। শেয়ার বাজারে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করা ও সর্বশান্ত হয়ে পথে বসা লোকগুলো কোনো প্রতিকার পায়নি, অথচ ভারতপন্থী লোকজনকে বসানো হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ পদে। উপদেষ্টা হয়েছেন, তারা পরামর্শক হিসেবে সরকারে থাকতে পারেন। উপদেষ্টা বানাতে হবে ছাত্রদের মধ্য থেকে। এছাড়া ডক্টর কনক সারোয়ার ও পিনাকি ভট্টাচার্যের মতো দেশপ্রেমিকদের দিয়ে উপদেষ্টা পরিষদ সাজাতে হবে। ছাত্রদের ব্যর্থ করার সিরিয়াস প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। সব জায়গায় ছাত্রদের টার্গেট করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল সফলতা অর্জন করা হয়েছে, সেই সফলতাকে ব্যর্থ করে দেওয়ার সিরিয়াস প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে এই মুহূর্তে। এবং এই প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে যদি আপনি সিরিয়াসলি তাকান, সব জায়গায় মূলত ছাত্রদেরকে টার্গেট করে সবকিছু ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং ছাত্রদেরকে পুরোপুরিভাবে এই পর্যন্ত অন্তত 4টা জায়গায় ব্যর্থ করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার পন্থীরা ডক্টর ইউনূসকে ভুল বোঝাচ্ছে। ডেইলি স্টারের আকবর হোসেনকে লন্ডনে ও গোলাম মর্তুজাকে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। 2018 সালে নির্বাচনে নগ্নভাবে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল গোলাম মর্তুজা। তারপর তাকে সুশীল বানিয়ে ডেইলি স্টারে বসানো হলো। এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ। এজন্য হাসনাত সার্জিসরা যে আবার আন্দোলনের ডাক দিয়েছে, সে আন্দোলনে সবাইকে সামিল হতে হবে। ভারতপন্থীদের আবারও বিতাড়িত করার ডাক দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।